নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের বক্রী অবস্থা। শনিদেব বক্রী হচ্ছে জুলাই মাসের 27 তারিখে। 138 দিন বক্রী অবস্থা থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শনি কিন্তু কারক, অষ্টমপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে মীন রাশিতে। তো শনির এই যে বক্রী অবস্থা, এমন 5টি দিক তুলে ধরবো যে দিক থেকে লাভ আসবে, আবার 5টি কিন্তু বিশেষ সাবধানের দিকও তুলে ধরবো মিথুন রাশি, যে কোন দিক থেকে এই সময়কালে থাকতে হবে সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো শনি বক্রী হয়ে যাওয়া মানে শনিতে একই ধীর গতিতে থাকা চলা গ্রহ, প্রত্যেকটা মানে গ্রহের যে গতি তার থেকে সব থেকে স্লো চলে হচ্ছে শনি। একটি রাশিতে 2.5 বছর পর্যন্ত ঠেকিয়ে দেয়। তো শনির বক্রী অবস্থা মানে কি, কর্মফল এবং পূর্বের কাজের হিসাব হবে, একটু ভালো মতন করে হিসাবটা জোরালো হবে। কারণ বক্রী হয়ে যাচ্ছে শনি, আর শনি হচ্ছে ন্যায়াধীশ, কর্মফলদাতা। তো কর্মের পূর্বের কর্ম যেটা করে রেখেছি তার এখন জোরালো হিসাব হবে। আবার কি, যে কোনো কর্মক্ষেত্রে যা যা যে সমস্ত কাজগুলো বিগত দিনে থেমে গেছিল সেগুলোর এখন গুরুত্ব বা অসমাপ্ত কাজ সমাপ্তর দিকে যাবে, দায়িত্ব বেশি বৃদ্ধি পাবে। এবং তারপর কি, যে ধৈর্য শৃঙ্খলা, শনি তো এগুলোর কারক। তো ধৈর্য আসবে, শৃঙ্খলা আসবে, সৎ জিনিসটা চলে আসবে, ধর্ম জিনিসটা চলে আসবে। তো এরও কিন্তু পরীক্ষা এই সময়কালে হয়ে যায় এই শনির এই বক্রী অবস্থায়। কিন্তু শনি বক্রী যে সমস্ত ঘটনা বললাম এগুলো তো শনির দ্বারা হয়, কিন্তু এবারের যে পরিবর্তনটা সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তনটা আলাদা হয়ে গেছে। কি কারণে, যে এই শনির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। সেটা আবার কি নবম দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টিতে থাকে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা। অর্থাৎ বক্রী অবস্থায় শনি কৃপা লাভ করছে দেবগুরু বৃহস্পতির। আর শনি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কি ভাগ্যের ঘরটা মূল ত্রিকোণ রাশি, সেরকম অষ্টমপতিও শনি কিন্তু কর্মের ঘরে যে অবস্থান করছে এবং গুরুর সাথে মানে নবম পঞ্চম তো যোগ তৈরি হয়েছে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি শনি নক্ষত্র পুষ্যাতে অবস্থান করছে। আর এই শনি কিন্তু রেবতী নক্ষত্রেই বক্রী হচ্ছে, যেটা কিন্তু বুধেরই নক্ষত্র। রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছে। আর এবারের যে বক্রী অবস্থাটা, যে অবস্থাটা মানে শনি গোচর করছে, তো তার কিন্তু এরকম যে 27 জুলাই থেকে একদম অক্টোবরের 9 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রেই থাকছে বক্রী অবস্থায়। এবং তারপরে অক্টোবরের 9 তারিখের পরেই চলে আসবে কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, নিজের নক্ষত্রে চলে আসবে বক্রী অবস্থায়। এবং তারপরে আবার 11ই ডিসেম্বর এই উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র হবে মার্গী। এবং ফেব্রুয়ারির 5 তারিখ 2027 আবার রেবতীতে যে প্রবেশ করবে। তো এরকম চলাফেরা, এরকম ঘোরাঘুরি এগুলা করে একদম জুন মাসের 3 তারিখে যে রাশিটা পরিবর্তন করবে, মানে সেই সময় বহু অনেক মানে যাদের সাড়ে সারি চলছে, কারোর প্রথম পেজ শুরু হবে, কারোর মানে কোনো রাশির প্রথম পেজ তো কোনো রাশির শেষ, যেরকম কুম্ভ রাশি শেষ হয়ে যাবে, আর অপরদিকে বিশ্ব রাশি আবার শুরু হবে। কিন্তু সেই সময় আবার শনি কিন্তু নীচ হবে। তো নিজ গ্রহে তখন অন্যরকম আলোচনা। কিন্তু এই যে অবস্থানটা হচ্ছে, এই 138 দিনের জন্য যে বক্রী অবস্থান হচ্ছে, এই বক্রী অবস্থান মানে যে প্রভাবগুলো, সেই প্রভাবের মধ্যে গুরুর প্রভাবও বিশেষভাবে শনিকে প্রভাবিত করে দিবে। তো এরকম 5টি ভালো দিক, সেটা সবার প্রথমে বলবো হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে প্রথম যেটা ভালো দিক, প্রথমে বলেছি যে কর্মফলদাতা এবং কর্মের ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি হতে। তো মানে কি বলবো, ধর্মকর্মের যোগ 1 নম্বর। তো এর ফলে কি হবে, যে কর্মফলে মানে বহুদিন ধরে যে আটকে ছিল কোনো কাজ, মানে তার ফলাফল কিছুই জানতে পারছি না বা হাতের পাচ্ছিলামই না, এইরকম জিনিসটা আটকে থাকা, মানে কর্মের যে ফল সেটা কিন্তু পাওয়া যেতে পারে। অর্থাৎ বকরি শনির যে পরিশ্রম হয়েছিল বিগত দিনে, যে পরিশ্রম করেছিল কর্মক্ষেত্রে, সেটা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার দরুন তার সম্ভাবনা দীর্ঘায়িত হয়ে যাবে এই সময়কালে। দীর্ঘদিন অপেক্ষার পর মানে সফলতা আসতে থাকবে এই মিথুন রাশির ক্ষেত্রে। এটা হচ্ছে সবার প্রথম একটি ভালো দিক তুলে ধরলাম। তারপরে যেটা হবে 2 নম্বর, সেটা হচ্ছে কি কর্মজীবনের সম্মান ও দায়িত্ব বাড়বে, গুরুত্ব বাড়বে, সম্মান বাড়বে, দায়িত্ব বেড়ে যাবে। এবং সেটা বাড়বে কিসের উপর, যে নিজের কাজের দক্ষতা, নিজের ধৈর্য। এই জিনিসটা যে করছি, যে কাজ যে ধৈর্য ধরে করে যাচ্ছি, একটা লোককে যখনই কোনো যে কেউ যে কারোর বাড়িতে বা যেখানেই কাজ করুক, যে অফিসেই কাজ করুক, সেখানটাতে কি হয়, যে একটা লোককে যখনই কোনো কাজ করবে তো তার কিন্তু অবজার্ভ কিন্তু করা হয় যে লোকটা কেমন কাজ করছে, ভালো কাজ করছে না কি কাজ কেমন করছে, চঞ্চলের সাথে কাজ করছে বা কাস্টমার সাথে কেমন ব্যবহার করছে। তো তার যে কাজ যদি দক্ষতা এবং ধৈর্যের সাথে করে থাকে, তো সেই কাজের ফল এবং সেইখানকার সেই প্রতিষ্ঠানের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু এই সময়কালে অর্জন করতে পারবে। আমি কিন্তু এটাই বুঝাতে যাচ্ছি, যে এমন একটা বিশ্বাস অর্জন করে নেওয়া যেটাতে নিজের কাজের স্থায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবং ভবিষ্যতের পথ কিন্তু উন্নতির দিকে চলে যাওয়া, এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এই মিথুন রাশির। এটা 2 নম্বর। আর 3 নম্বর কি, যে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দ্বিতীয় ঘরেই অবস্থান করে তার নবম দৃষ্টি কর্মের ঘরে করছে, অর্থাৎ ধন সম্পত্তির ঘরে
অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং স্বয়ং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্মের ঘরের অধিপতি, আর সেই ঘরে ভাগ্যের ঘরের অধিপতি শনি অবস্থান করছে এবং শনির উপর নবম দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে মিথুন রাশির আর্থিক দিকটা বিশেষভাবে শক্তিশালী হবে এবং বিভিন্ন রকম কর্মক্ষেত্রে মানে রাস্তা খুঁজে পাবে, যে এগিয়ে যাওয়ার ইনকামের রাস্তা, ইনকামের সোর্স একাধিক কিন্তু তৈরি হবে। এটা কিন্তু হচ্ছে 3 নাম্বার, মানে আর্থিক দিকটা বিশেষভাবে এগিয়ে মানে শক্তিশালী হবে। আর 4 নাম্বার হচ্ছে কি, যে কর্মক্ষেত্রে শনির অবস্থান, এবার গুরুর জ্ঞান চলে আসছে। গুরুর তো মানে যেরকম শনির ভাগ্যের ঘরকে দেখছে উচ্চ জ্ঞান, আর গুরু মানে হচ্ছে জ্ঞানের অসীম ভাণ্ডার। আর এই নবম ঘরের অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজের জ্ঞানের দ্বারা, নিজের কর্মক্ষেত্রে নিজের জ্ঞানের দ্বারা নিজের পুরনো ভুলকে সংশোধন করে জীবনে এগিয়ে চলা। যে সেই মানে কোনো একটা কাজ করছি, বিগত দিনে করেছিলাম, সেই কাজটার যে ভুল হয়েছিল আমার দ্বারা, এবার সেই কাজই আবার হয়তো পুনরাবৃত্তি হচ্ছে আমার জীবনে। তো সেই জিনিসটা যেন আবার পুনরায় আমার দ্বারা না ভুল হয়, তো নিজের ভুলকে সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে চলে যাওয়া, অর্থাৎ নতুন শিক্ষা, নতুন জিনিস উপলব্ধি করা এবং শক্ত ভিত কর্মক্ষেত্রে তৈরি হওয়া, সেটাও কিন্তু একটা ভালো, অর্থাৎ খুবই ভালো অবস্থান, যে নিজের ভুলকে সংশোধন করে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে চলছি, এটাও কিন্তু একটা ভালো। আর 5 নম্বর হচ্ছে গুরুর যেখানটাতে আশীর্বাদ, যে ভাগ্যের ঘরকে দেখছে কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করে, তার যে আশীর্বাদ এবং মানে কি বলবো, যে কর্মক্ষেত্রে কোনো প্রভাবশালী জ্ঞানী গুণী লোকের আশীর্বাদ পেয়ে যাওয়া বা তার পরামর্শে কোনো বড় কিছু জীবনে লাভ করা, এগুলো কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ মানে কি, যে কর্মক্ষেত্রে এমন কাজের সাথে যুক্ত রয়েছে সেখানটাতে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ পেয়ে নিজের কর্ম মানে গুরুত্বপূর্ণ কর্ম হাসিল হয়ে যাওয়া, বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম করছি সেখানটাতে জীবনে সাকসেস পেয়ে যাওয়া, সেটা কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। তো এই 5টি দিক কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। আর বক্রী শনির যা অবস্থান, যা বোঝাচ্ছে রাশির অধিপতির নক্ষত্রেই, রেবতী নক্ষত্রে, তো এই অক্টোবরের 9 তারিখ পর্যন্ত থাকবে। তো অনেক রকম কিছু দেখাবে মিথুন রাশিকে, যেরকম একেবারেই থেমে গেছে জীবনের কাজ, হয়তো কেউ তার জীবনে কর্ম হারিয়ে ফেলেছে, বা যে কর্ম করতো সেই কর্ম আর করছে না, কোনো প্রবলেম ছিল যার জন্য, তো সেই থেমে থাকা কাজগুলো কিন্তু এখন আবার গড়াতে শুরু করবে। একে তো বকরি, একে তো ধীর, তারপর আবার গুরুর দৃষ্টি পড়ে আছে। তো গুরুর যে জ্ঞান, গুরুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদে সেই থেমে থাকা কাজগুলোও কিন্তু এখন জীবনে গতি লাভ করবে এই মিথুন রাশির ক্ষেত্রে। এটা কিন্তু খুবই ভালো দিক উঠে আসছে এই সময়কালে। এটা তো ভালো ভালো বললাম, এবার আরও 5টি দিক রয়েছে যেদিকে বিশেষভাবে সাবধান এই মিথুন রাশি। কর্মের ঘরে শনি অবস্থান করছে। শনি কিন্তু বলছে কি, যে নিজে শ্রম করো, সৎ পথে ইনকাম করো, যে রাস্তা দিয়ে যাবা সেই রাস্তাটা যেন তোমার কর্মজীবনটা, সেই রাস্তা যেন সতের রাস্তা হয়, অসৎ বলে কিছু যেন না থাকে। না তো ভাগ্যের ঘর, তো ভাগ্যের কিন্তু অন্যরকম প্রভাব দিয়ে দিবে। তো সেটাই কিন্তু, যে শর্টকাট পদ্ধতিতে মানে সাফল্য পাবার যে রাস্তা, সেই রাস্তাটাই সময়কালে চললে অসুবিধায় পড়তে হবে, যে শর্টকাটে যাবো, তো ওই শর্টকাটে গেলে কিন্তু আরও বিপদ নিয়ে আসবে এই শনি। অতএব মূল গতিবেগে মূল রাস্তায় চলো, রাস্তা যেন উল্টাপাল্টা না হয়, সেই জিনিস বোঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে কর্মস্থলের শনির, এখন শনি যদি খুব খারাপ অবস্থায় থাকে, তো কর্মে বক্রি হচ্ছে, এমনিতেই নিজের কলিগদের সাথে, বসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু করা চলবে না। যে কারোর সাথে গন্ডগোল, অশান্তি, একটা খারাপ ব্যবহার, খারাপ আচরণ, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। না তো কিন্তু যেটা হবে সেটা কিন্তু আবার বৃহৎ আকার ধারণ করে নেবে, বড় আকার ধারণ করবে এই সময়কালে। এবং তার সাথে 3 নম্বর হচ্ছে যে এই মিথুন রাশির ক্ষেত্রে শনির যে দৃষ্টি প্রভাব, শনির তো 3য় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে। তো দ্বাদশ ঘরে শনির যে দৃষ্টি পড়ছে, তার জন্য কর্মক্ষেত্রে যে যাত্রাগুলো হবে, সেই যাত্রাগুলোতে কিন্তু যথেষ্ট খরচাপাতিও হবে এই মিথুন রাশির। যে কোনো জায়গায় যাচ্ছি, কোনো কাজ হবে, সেখানটাতে খরচা, তো সেই খরচার মাপটাকে এই সময়কালে দেখতে হবে, যে তা যেন কোনো রকম বেশি খরচা না হয়, এই জিনিসটা কিন্তু দেখতে হবে। অতএব নিজের পরিকল্পনা আগে থেকে করতে হবে, পরিকল্পনা মাফিক খরচ, অপ্রয়োজনীয় খরচ কিন্তু এই সময়কালে কমাতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে কোনো কাজ, যে মানে কারোর সামনে কাউকে হয়তো প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছ যে আমি তোমার এই কাজটা করে দিব, কোনো অসমাপ্ত কাজ, বা কোনো হয়তো কেউ ঠিকাদারি করছে, যে কোনো একটা বিল্ডিংয়ের কাজ ছিল, তাকে তুমি ঘুরিয়ে চলে যাচ্ছ যে ভাই আমি করে দিব, পারছি না। তো এরকম মিথ্যা প্রতিশ্রুতি বা সেই কাজের প্রতি যে কোনো একটা অনীহা, অবহেলা, এগুলো জিনিস নিয়ে আসা যাবে না। পরিষ্কার কাট বলে দিবা যে আমি করতে পারবো না বা আমি যুক্ত হতে পারছি না। তো এই জিনিসটা কিন্তু থাকছে এই সময়কালে। আর 5 নম্বর যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, যে কর্মের ঘরে কিন্তু শনি অবস্থান করছে, এবং শনি হচ্ছে কি অষ্টমপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। তো অষ্টম ঘরটা কি হচ্ছে, গভীর বিশ্লেষণ। অষ্টম ঘরটা হচ্ছে গভীর বিশ্লেষণ, এবং নবম ঘরটা হচ্ছে উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান। কর্মের ঘরে অবস্থান করছে, তো কর্মের ঘরে শনি যখনই থাকবে, তো শনি তো
বুঝাচ্ছে যে সেই ঘরে তোমার কি দায়িত্ব রয়েছে। তো তুমি যে কোনো কাজ নিলা, তুমি হুটহাট করে ডিসিশন নিয়ে নিলা, তুমি করবা, কোনো রকম বিশ্লেষণ করলা না, যাচাই করলা না, তার কাগজপত্র দেখলা না, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবং এটাই কিন্তু শনি বুঝাচ্ছে যে তুমি কোনো কিছুই দেখলা না, তুমি তোমার কর্ম নিয়ে নিলা, এবং যে জায়গাতে তুমি দীর্ঘদিন ধরে কাজ করছো, করে নিয়ে কোনো জায়গায় হয়তো ভালো অফার পেয়ে গেলা, তো সেই জায়গায় তুমি চলে গেলা, সেটা করলেও কিন্তু চলবে না, তোমাকে যাচাই করে ভালো মতন করে বুঝে সুঝে নিতে হবে। এবং এই সময়কালে পরিবর্তন, নিজের যেটা করে আসছি কর্ম, সেই কর্মেই কিন্তু থাকা উচিত। যে সেকেন্ড কর্ম কোনো জায়গা থেকে কোনো একটা বড় অফার পেয়ে গেলাম, তাতেও কিন্তু অসুবিধা তৈরি করে দেয়। যে অর্থাৎ নিজের কর্মের জায়গাটা বকরি অবস্থায় কোনো রকমভাবে পরিবর্তন করা কোনো সময় উচিত না। হ্যাঁ, তুমি কর্ম করছো না, তুমি নতুন কর্মের যোগ পাচ্ছ, সেখানটাতে তুমি যাও, সেটা তোমার জন্য। বা তুমি কাজ করছো, সেই কাজের সাথে যুক্ত হয়ে তোমার কাছে নতুন কাজ আসছে, তার অফার নাও তুমি, কিন্তু তুমি সেই কাজটাকে ছেড়ে তার আন্ডারে, মানে এক আন্ডার থেকে আর এক আন্ডারে যে কাজ করবা, এক জায়গায় সমাপ্তি করে আরেক জায়গায় নতুন কাজে ঢুকবা, সেটা কিন্তু করা উচিত না এই বকরিকালে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। এবং যারা গুরু দীক্ষা নেয়নি, অবশ্যই গুরুর দীক্ষা নাও। এবং শনির উপর নবম দৃষ্টি পড়ছে, কোনোভাবেই ধর্মের বিপক্ষে কথা বলা উচিত না, সৎসঙ্গের বিপক্ষে কথা বলা উচিত না। যে কোনো পুরনো মন্দির হোক, দেবালয় হোক, এগুলোতে নিজেকে নিযুক্ত করো, ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাও। এই সময়কালে মানে যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরুর বন্দনা করা উচিত, গুরু নিন্দা কোনো সময় করা উচিত না। এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি ভালো কথা বলছি, সেটা হচ্ছে যে মানে এই সময়কালে সেবা, কোনো গুরুজন, তুমি তোমার বাড়ির, তুমি কোনো কারোর কাছ থেকে, কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিচ্ছ, তার বিশেষভাবে তাকে সম্মান করো, রেসপেক্ট করো। এবং বাড়িতে মানে যারা গুরুর দীক্ষা নিয়েছেন, তাদের মানে কি বলবো, যে গুরু ভোজন, এক কথায় বলতে গেলে যে গুরু কীর্তন দাও বাড়িতে, কীর্তন টীর্তন যেগুলো হয় আর কি, এগুলো দাও। এগুলো করা উচিত এই সময়কালে, তাহলে আরও বেশি ভালো ফল কিন্তু পাওয়া যাবে। এবং রেবতীতে অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন পাঠ করা উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।